26-এ পাখির চোখ করে দক্ষিণ করিমগঞ্জে তৎপরতা টিএমসির। পঞ্চায়েত ভোটে বিনোদিনী জিপির এপি সদস্য পদে জিতে করিমগঞ্জে খাতা খুলেছিল তৃণমূল কংগ্রেস। এবার প্রভাবশালী পঞ্চায়েত নেতা আব্দুল সাত্তারকে দলে ভিড়িয়ে দক্ষিণ করিমগঞ্জে ক্ষমতা বাড়ল মমতা ব্রিগেড। প্রায় 2 শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে সাংসদ সুস্মিতার হাত ধরে তৃণমূলে ভিড়লেন টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের প্রতিদ্বন্দ্বী হাসিনা বেগম, প্রতিনিধি তথা পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার সাংসদ সুস্মিতা দেবের কাছে কয়েকটি দাবি রাখেন। ভূমিহীন মানুষদেরকে পাট্টা পাইয়ে দিতে সহযোগিতা করার এবং বর্তমানে যে অবৈধ ডেলিমিটেশন করা হয়েছে সেটাকে পুনরায় সংশোধন করার জন্য দাবি রাখেন এবং ইসলামিক মাদ্রাসাগুলোকে পুনরায় খুলে দেওয়ার দাবি রাখেন। সুস্মিতা আশ্বাস দিয়েছেন, সে বিষয়ে আমি কথা বলবো। বান্দরকোনা জিপিতে এই জোরদার সভার শ্রদ্ধেয় সভাপতি আব্দুল সাত্তার সাহেব, যিনি প্রাক্তন এপি প্রেসিডেন্ট পাথারকান্দির। এখানে উপস্থিত আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধেয় সভাপতি আব্দুল রশিদ সাহেব, অনেক সম্মানিত অ্যাডভোকেট উনি। এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় ওয়ার্কিং প্রেসিডেন্ট পরিমল রায় মহাশয়। এখানে উপস্থিত আমাদের নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য ফয়েজ ভাই। এখানে উপস্থিত আমাদের যুব তৃণমূল কংগ্রেসের যারা আছেন এবং আমাদের মধ্যে আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা অফিস বেয়ারাররা আছেন। এখানে উপস্থিত আমাদের ফুরকান উদ্দিন সাহেব, এক্স এপি কাঠিরাবন জিপি, বিলাল উদ্দিন সাহেব, এক্স এপি বান্দরকোনা। এখানে উপস্থিত নজরুল হক সাহেব, ফখর উদ্দিন সাহেব। এখানে উপস্থিত অনেক ওয়ার্ড মেম্বাররাও যারা আজকে জয়েন করেছেন। এখানে উপস্থিত এই এলাকার আমার যারা মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, বন্ধুরা আছেন, মায়েরা বোনেরা যারা বক্তৃতা শুনছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবচেয়ে প্রথমে আমি আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা 4টা সাড়ে 4টা থেকে এখানে অপেক্ষা করছেন এই সভার জন্য। এবং আমার আজকে প্রায় 1 ঘন্টা দেরি হয়েছে, তবুও আপনারা সবাই ধৈর্য ধরে এখানে বসে রয়েছেন, সেটার জন্য ধন্যবাদ। আমি লম্বা বক্তৃতা রাখবো না, কিন্তু আমি আশা করছি যে আজকে আপনাদের মধ্যে এসে আপনাদের কাছে একটা বিনম্র অনুরোধ করব যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে করিমগঞ্জ জেলায় আপনারা আরো শক্তিশালী করেন। কেন শক্তিশালী করেন? কারণ যেদিন থেকে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছে আসাম রাজ্যতে, আমি মনে করি যে আসাম রাজ্যের রাজনীতিতে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সকালে ঘুম থেকে উঠে রাত্রি ঘুমানোর পর্যন্ত যদি পত্রিকা দেখেন বা সোশ্যাল মিডিয়া দেখেন, খালি বিভাজনের রাজনীতি। যে পার্টিটা বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, আজকে আসামের মুখ্যমন্ত্রী ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সবার বিনাশের কথা বলে, কারণ উন্নয়নের কথা বলে। দুঃখটা কেন হয়? আমার দুঃখটা এই জন্য হয়, আজকে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করতে হলে সাহসের দরকার আছে। ঠিক আছে, সাহসের দরকার আছে। এবং আমি আপনাদের ধন্য মানি যে এই পরিস্থিতির মধ্যে যেখানে বিজেপি দল, আমি বলছিলাম যে এনআরসির কাগজ, মানুষ তো যা কাগজ দেখিয়েছে, কিন্তু ভারত সরকারের 1500 কোটি টাকা খরচ হয়েছে জানেন এনআরসির জন্য। যে এনআরসির তালিকাতে 40 লক্ষ মানুষ বাদ গেল, অমিত শাহ পার্লামেন্টে বলল আমি 40 লাখ উলুপোকা বের করে দেবো। মনে আছে তো উলুপোকা? আমি উলুপোকা আসাম থেকে বিদায় দেবো, আমার নাম অমিত শাহ, সব ঘুষ পিটিয়ে। যেই 40 লাখের সংখ্যা 2019-এর অগস্ট মাসে নেমে আসলো 19 লক্ষতে,
মানি না। কেন মানেন না আপনি? বুঝছেন তো কেন মানেন না? ভালো করে বুঝতে পেরেছে। ওরা যে ষড়যন্ত্রটা তৈরি করেছিল সেই ষড়যন্ত্র কে পেয়েছে বলে এনআরসি এই বিজেপি মানে না। সুপ্রিম কোর্টে গিয়ে বলল যে বর্ডার ডিস্ট্রিক্টে 20% আবার কাগজ দেখাতে হবে আর নন বর্ডার ডিস্ট্রিক্টে জেলাতে 10% মানুষকে আবার কাগজ দেখাতে হবে। সুপ্রিম কোর্ট না করার পরে আসামের মুখ্যমন্ত্রী বললেন যে এই এনআরসি আমরা মানি না। ঠিক আছে, 1500 কোটি টাকা চলে গেল, মানুষের জেরক্স কপি করে দৌড়ালো, কেউ গাড়ি বিক্রি করলো, কেউ গরু ছাগল বিক্রি করলো, কেউ ঘর বিক্রি করলো, কেউ ঋণ নিল। এগুলো তো বাদ দিলাম, এনআরসির পরে আপনারা বলেন 27 লক্ষ ছেলে মেয়েদের বায়োমেট্রিক্স আটকে ছিল কিনা বলে। 27 লক্ষ। তোরা যদি এনআরসি মানতে রাজি না তো বায়োমেট্রিক্সটাকে আটকে রাখ। আমাদের ছেলেরা আজকে আসাম থেকে গিয়ে যারা কর্ণাটকে কাজ করতে চায়, যারা দিল্লিতে কাজ করতে চায়, যারা বেঙ্গালুরুতে কাজ করতে চায়, ওদের কাছে আধার কার্ড 3 বছর ছিল। 3 বছর ছিল না। শিক্ষিত ছেলেরা আজকে আসামের বাইরে গিয়ে চাকরি করার ক্ষমতা ছিল না, কারণ আধার কার্ড নেই। এটা কে করেছে? এটা বিজেপি করেছে। দেখেন, আমি কিন্তু আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ, ভোট, সমর্থন চাইতে এসেছি যে এই বিজেপিকে ধ্বংস করার দরকার কেন আমি বলছি। এটা কোনো ধর্মের রাজনীতি না, এটা হিন্দু মুসলমানের ব্যাপার না, এটা ট্রাইবাল আর বাঙালির ব্যাপার না। এই যে সমস্যার কথাগুলো আমি বলছি, এই সমস্যাগুলো সব চাকরি সব কর্ম ভুগেছে আজকে আসাম। বায়োমেট্রিক্স বন্ধ করে দিল 3 বছর। আপনারা জানেন বায়োমেট্রিক্সের জন্য সুপ্রিম কোর্টে কেস কে করেছে? আমি করেছি। আমি করা মানে কি? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করেছে। এই কেস বিদ্রোহ করার জন্য আমার কাছে বিজেপি তাবড় নেতা মন্ত্রীদের ফোন আছে যে আপনি এই কেসটা বিদ্রোহ করে। যখন আমি কেস বিদ্রোহ করলাম না, তখন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বাধ্য হলো বায়োমেট্রিক্স ছাড়তে। নাকি সুপ্রিম কোর্টে আমি এই বিজেপি জনবিরোধী দলকে আমি পর্দা পাশ করতাম, সুপ্রিম কোর্টে তাই বলে বায়োমেট্রিক্স ছেড়েছে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলা হলো সাধারণ মানুষের 10 বছরের দর্দ আর দুঃখ। ওরা কি বলেছিল অমিত শাহ? যখন সোনোয়ালের 5 বছর শেষ হলো আর গুয়াহাটিতে বিজেপি মিটিং করলো, অমিত শাহ বরাবরই কি বললো যে हमको 5 साल और दीजिए, हम सब बांधपानी ठीक कर देंगे। ওরা নাকি সব পান ভাঙন ঠিক করে দিয়ে দেবে আসামে। আপনি বলতে পারবো না এটা থেকে নদী কত দূরে, কিন্তু করিমগঞ্জ হোক, হাইলাকান্দি হোক, কাছাড় হোক, যে কোনো ডিস্ট্রিক্টে গিয়ে দেখেন যে আজ পর্যন্ত যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল যে বানপানি ঠিক করবে, সেই বানপানি আজ পর্যন্ত পান ভাঙন ঠিক করতে পারবে। আর টুইটার খুললে, সোশ্যাল মিডিয়া খুললে, পত্রিকা খুললে মনে হয় যে বিজেপি সব দিয়ে দিয়েছে। আর মহিলাদের কি দিয়েছে? অরুণোদয়। মানে কি 1200 টাকা তো মাসে? চাচা 1200 টাকা তো মাসে। আচ্ছা বলেন তো, একটা জ্বরের ওষুধের দাম কোথায় গেছে? যারা ডায়াবেটিস, যারা সুগার আছে, সুগার আমার বাবারও ছিল, যে ওষুধ খেতে হয়, সেই সুগারের ওষুধের দাম কত? আজকে কোলেস্ট্রল, হার্টের ওষুধের দাম কত? বলেন না, ওষুধের দাম কত? যারা ওষুধ খায়। আমি বিজেপি দলের কথা বলছি না। সবাই তো গ্রামের মানুষ, তো বড় বড় গাড়ি চড়ে না, কেউ বাসে যায়, হ্যাঁ, কেউ পাবলিক ট্রান্সপোর্টে যায়, সবার তো ঘরে গাড়িগুলো নেই। কিন্তু আমি ওষুধের কথাটা কেন বলছি? ধনী হোক আর গরিব হোক, ওষুধ সবাইকে খেতে লাগে। কে করেছে এটা? আর
এবং মুক্তি পেয়ে দিয়েছি, কিন্তু আমাদের সমস্যা সমাধান হয় নাই। যখন আসামে বিজেপি গভর্নমেন্ট আসলো তখন 2019-এ এমপি ইলেকশনের সময় বর্তমান যে আসামের মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী বেলে কৃষ্ণেন্দু কুমার মহাশয় উন্নয়ন করে আমরা 15 লাখ মানুষ সেখান থেকে গিয়েছিলাম, উনির সঙ্গে বসেছিলাম, আমাদের পাতা দাবি রাখেছিলাম। উনি বলেছিলেন আমাদের মানুষের জনগণকে হাত থেকে ভোট দিয়ে আমি পাতা দিয়ে দিব। উনি 2019-এ আমরা কিছু মানুষ ভোট দিয়েছিলাম, কিন্তু উনি কথা রাখেননি। 2024-এর তারিখে পার্লামেন্ট ইলেকশনের সময় আমাদের বর্তমান আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রধানমন্ত্রী জামায়াত খেলার মাঠে প্রকাশের ঘোষণা দিয়েছিলেন যে আসনের মানুষরা আমরা ভোট দিয়ে আমি পাতা দিব। এই ঘোষণা আস্থা কর্মসূচি জেলার মানুষ শুনেছেন। উনি নিজে চিকিৎসা ঘোষণা দিয়েছিলেন যে আসনের মানুষ যারা আসেন আসনে বসবাস করছেন ওনারা আমার পার্টি ওনারা পাড়া ভাষায় ভোট দিয়ে জিতিয়ে আমি পাতা দিব। কিন্তু ওনার কথা মতো আমরা যথেষ্ট মানুষের ভোট দিয়েছেন। এই আলিপুর জেলানি নাম মোজার মাসে ভোট দিয়েছেন, কিন্তু চিকিৎসা মাসে ওনার কথা রাখেননি। এই দীর্ঘ 60 বছর কংগ্রেসের নেতৃত্ব আমাদেরকে বার্তা দিব বলে বলে আশা দিয়ে আমাদেরকে বার্তা দেয় নাই। দীর্ঘ 10 বছর ধরে বর্তমান যে সরকার বিজেপি সরকার ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের ভোট নিয়েছে, কিন্তু আমাদের সমস্যা সমাধান করেন নাই। এই কথা সিদ্ধান্তে আমরা আর বর্তমান আমরা বৃহত্তর এলাকার মানুষ এই বাতাস সমস্যার সম্মুখীন বৃহত্তর মানুষ আপনি বসবাস করতে প্রত্যেক পুরের সময় আমাদেরকে আমাদের সমস্যা সমাধান করা হয়। এখন দাবি 2 নম্বর দাবি হলো বিগত কয়েকদিন আসাম সরকার কর্তৃক আইন প্রণয়ন করিয়া যেসব মাদ্রাসাগুলি বন্ধ করা হইয়াছে এই আইন বাতিল করিয়া মাদ্রাসাগুলি পুনরায় চালু করা দাবি। আমরা 633টি মাদ্রাসা আছে সারা আসামে, সেই মাদ্রাসাগুলি সরকার বন্ধ করেছে, সেই মাদ্রাসাগুলি পুনরায় আবার খুলিয়ে দেওয়া দাবি। 3 নম্বর দাবি হল বিগত 21/11/2024 সালের তারিখে আসাম সরকার ক্যাবিনেট বৈঠক করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন উন্নয়নে শ্রীভূমি জেলার নাম হিসাবে নামকরণ করা হয়। তাই শ্রীভূমি জেলা পরিবর্তন করে করিমগঞ্জ জেলার নাম পুনরায় বহাল করার দাবি। আর 4 নম্বর দাবি হল করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে 8টি বিধানসভা সমষ্টি ছিল। বিগত নির্বাচনে সময় 2টি সমষ্টি অনুযায়ী যথাক্রমে বদরপুর এবং আলগাপুর সমষ্টি গঠন করা হয়েছে। তাই এই 2টি বিধানসভা পুনরায় বহাল করা দাবি। 8 নম্বর দাবি বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় করিমগঞ্জ জেলা